হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটি লাভ, রোম্যান্স, ইমোশন সবকিছু দিয়ে ভরপুর। কারণ এখানে ভাই বোনের কমপ্লিকেটেড রিলেশন দেখানো হয়েছে, যেগুলো কিনা বাহিরের কান্ট্রির লাভ স্টোরিতেই সম্ভব। বাট এগুলো দেখতে আমরা লাইক করি বলে তারা মেক করে। আশা করছি ড্রামাটি আপনাদের বোর করবে না। তাই চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের মেইন লিড মিংকে দেখানো হয়, যেখানে একটি সায়েন্টিস্ট ছিল। সে এখানে নিজের রিসার্চ কমপ্লিট করে। এরপর সে যখন বাইরে আসে তখন একটি কলিগ তার সঙ্গে কথা বলছিল। এদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি মিং এখন ব্যাক করতে চায়, কারণ 7 বছর হলো সে চায়নাতে যায়নি। এখন তার হয়তো এখানে ফেরা উচিত, তাও শুধুমাত্র একটি মানুষের জন্য, যার নাম সুজি। সে এবার চলে আসে। এবার জিকে দেখানো হয়, যার সঙ্গে তার কলিগ ছিল। তারা মিস জ্যাং এর ইন্টারভিউ নেওয়ার জন্য ওয়েট করছিল, বাট মিস জ্যাং কাউকেই ইন্টারভিউ দিত না। এটা নিয়ে তারা টেনশন করছিল। মিস জ্যাং এবার চলে আসে, এর জন্য এরা তাড়াতাড়ি করে বাইরে আসছিল। জি জ্যাং এর কাছে গিয়ে বলে, হ্যালো, আমার নাম সুজি। আমি সিডাব্লিউ ফাইন্যান্সিয়ালের রিপোর্টার। আমি আগে ইন্টারভিউ নেওয়ার জন্য আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম। আমার শুধু 10 মিনিট লাগবে। জ্যাং এবারে স্টপ হয়ে বলে, আমি আগে তোমাদের রিজেক্ট করে দিয়েছিলাম। জি এটা শুনে জ্যাংকে আটকানোর ট্রাই করে। তখন একটি মেয়ে এসে তার উপরে কফি ছুঁড়ে মারে। জ্যাং তখনই স্টপ হয়ে যায়, আর জি কোনো কিছুই বুঝতে পারছিল না। মেয়েটি এবার বলে, তুমি অন্যের হাজবেন্ডকে সিডিউস করো, এইভাবেই তুমি ওপরে উঠতে চাও তাই না? জির ফ্রেন্ড তখন বোঝানোর ট্রাই করে তার হয়তো ভুল হচ্ছে, তবে মেয়েটি একটি পিকচার বের করে দেখায়। এরপর তাকে হিট করতেও যাচ্ছিল। মিং তখন এসে ওনার হাতটি ধরে বলে, এই ফটোতেই সে নয়, হয়তো তাদের ফেস সিমিলার, বাট বডি শেপ পুরোটাই আলাদা। তার নেকে একটি মোল আছে, বাট এই মেয়েটির ওইটা নেই। জি তো তাকেই দেখছিল। এখানে একটু ফ্ল্যাশব্যাকও দেখানো হয়। ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় তারা একসঙ্গে রোম্যান্স করছে, এর মানে এদের মাঝে কিছু একটা রিলেশন আছে। মেয়েটি এবার বলে, তুমি কে? তুমি কিভাবে জানলে তার নেকে মোল আছে? তোমাদেরও নিশ্চয়ই বাজে রিলেশন আছে। জি এবার বলে, ব্রো, অনেকদিন হলো দেখা হয়নি। মেয়েটি এটা শুনতেই চলে যাচ্ছিল। মিস জ্যাং তখন ওনাকে আটকে নেয়। এরপর জি কে কফি দিয়ে তার উপরে থ্রো করতে বলে। মেয়েটি তখন অ্যাপোলাইজ করতে চাচ্ছিল না। জি তখন বলে, প্রতিটি মেয়ের সেলফ রেসপেক্ট আছে। মেয়েটি এবার ক্ষমা চেয়ে নেয়। জ্যাং এর কেন জানে জি কে পছন্দ হয়েছে, এর জন্য তাকে কার্ড দেয় যাতে সে তার ইন্টারভিউ নিতে পারে। জি এতে খুশি হয়ে যাচ্ছিল। ফ্রেন্ড এবার তাকে নিয়ে যেতে থাকে। তখনই একটি মেয়ে আসছিল, এর নাম অয়ান। জি এবার তাকে দেখতে থাকে। অয়ান এবার মিং এর কাছে আসে। মিং তখন তাকে নিয়ে চলে যায়। এদিকে এরা তো ওয়াশরুমে এসেছিল। ফ্রেন্ড বলে, আমরা ফাইনালি সাকসেস হয়েছি। মিস জ্যাং তো কাউকেই ইন্টারভিউ দেয় না, বাট উনি ফাইনালি আমাদের এটা অ্যাকসেপ্ট করেছে। জি এবার একটি ফ্ল্যাশব্যাক দেখে এসেছিল। ফ্ল্যাশব্যাক শেষে সে ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল। তখন তার কাছে মমের কল আসে। উনি বলছিল, তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো, তোমার ব্রাদার ব্যাক করেছে, সঙ্গে তার ফিয়ন্সিকেও নিয়ে এসেছে। জি এটা শুনে একটু আগের কথা মনে করে। তার মানে ওই মেয়েটি তার ব্রাদারের ফিয়ন্সি। তার আরেকটি কথা মনে পড়ে, যেখানে মিং তাকে বলেছিল, আমার ফিয়ন্সি সবসময় তুমিই থাকবে। সে তো এগুলো ভাবছিলই। মম এবার তাকে তাড়াতাড়ি করে আসতে বলে। একটু পরে জি বাসায় চলে আসে। মম তখন বলে, তুমি চলে এসেছো, আমায় একটু হেল্প করো, আমি আজকে অনেক কিছু কুক করতে চাই। জি এবার মমকে হেল্প করতে কিচেনে চলে আসে। মম এখানে বলছিল 7 বছর, 7 বছর পর সে ব্যাক করছে। এখন সে এখানেই রিসার্চ করবে, তাই এত তাড়াতাড়ি ব্যাক করতে পারবে না। জি এবার আবার একটি ফ্ল্যাশব্যাক দেখে। অ্যাকচুয়ালি তার মম আনএক্সপেক্টেডলি মারা গিয়েছে, এর জন্য সে এখানে চলে এসেছিল। অবশ্য তার এখানে খারাপ লাগেনি, কারণ সবাই তার সঙ্গে ভালোই ট্রিট করতো। প্রথমবার সে যখন মিং এর সঙ্গে দেখা করেছিল তখন সে কোল্ড বিহেভিয়ার করেছে। মম এবার বুঝতে পারে মিং চলে এসেছে, এর জন্য বাইরে চলে আসে। ড্যাড আর মিং রিসার্চ নিয়ে কথা বলছিল। মম এবার স্টপ হতে বলে, তারপরে জি কে ডাকতে থাকে। জি বাইরে তো যেতে চাচ্ছিল না, তবে মমেরা তো ডাকাডাকিতে তাকে বাইরে আসতেই হয়। আর মিং এর সঙ্গেও কথা বলতে হয়। মিং এর সঙ্গে আয়নও ছিল। সে বলে, আমাদের কি হোটেলে দেখা হয়েছিল? জি তখন বলে, আপনার ভুল হচ্ছে। মম এবার তার কাছে গিয়ে বলে, তুমি তাকে সিস্টার ইনলা বলো, এতেই তোমাদের রিলেশন আরো ভালো হয়ে যাবে। জি তখন মিং এর দিকে তাকায়। এরপর সিস্টার ইনলা বলে, তখন বলে, আন্টি আমি অ্যাব্রোড থেকে ব্যাক করার সময় অনেক অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে এসেছি। সে এবার মমকে ওইগুলো দেখাতে শুরু করে। জি তখন ওইখান থেকে চলে যায়। মিং তো তার দিকেই তাকিয়েছিল। এগুলোর পরে মিং অয়ানকে ছাড়তে আসে। এদের কথাবার্তা শুনে এবার আমরা বুঝতে পারি এদের রিলেশন তো ফেক। মিংই অয়ানকে অ্যাক্টিং করতে ইনসিস্ট করেছে। অয়ানের মনে হচ্ছিল এটা জির জন্য,
বাট মিং এটি স্বীকার করে না। সে বলে মম সবসময় আমার ফিয়ন্সিকে দেখতে চাই, এজন্যই আমি প্রিটেন্ড করছি। কালকে একটি মিটিং আছে যেখানে নিউ প্রেসিডেন্ট চুজ করা হবে, ওইখানে এদের কন্ট্রাক্ট টার্মিনেশন হয়ে যাবে। ওপর থেকে জি এদেরকে দেখছিল। মিং যখন পেছন ফিরে তখন সেও এটা বুঝতে পারে, বাট জি অলরেডি লুকিয়ে পড়েছে। মিং এবার ওপরে আসতে থাকে। জি এবার ভাবতে থাকে আমার এইভাবে দেখা উচিত হচ্ছে না। তার কাছে এবার অফিস থেকে কল আসে, এজন্য সে বের হতেই যাচ্ছিল, তবে বুঝতে পারে মিং ওপরে আসছে, এজন্য বাইরে যায় না। পরে যখন শিওর হয় সে চলে গিয়েছে তখন বাইরে আসে। মিং তখন তাকে ডেকে বলে তুমি আমার থেকে হাইড হয়ে থাকছো। জি তখন বলে ব্রো তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। মিং তখন বলে তুমি কি জানো তোমার অ্যাক্টিং কতটা টেরিবল। জি এটা শুনে তার দিকে তাকিয়ে বলে তুমি কি বলতে চাচ্ছ। মিং তখন বলে তুমি এখন আমাকে ব্রাদার বলবে না। এটা বলে তাকে ক্লোজ করে নেয়। তারপর বলে উইন্ডো দিয়ে লুকিয়ে লুকিয়ে তুমি কি দেখছিলে, ব্রেকআপের কথা কে বলেছিল। এখানে একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে মিং জির জন্য ওয়েট করছিল। সে একটু আহতও ছিল। জি তখন বলে আমি আগেও বলেছি আমি তোমায় লাইক করি না, তাই এখানে আর আসবে না। মিং তখন বলে তুমি এমনটা বলতে পারো না, আমার ফিয়ন্সি শুধু তুমিই থাকবে। একটি লোক তখন এখানে এসে বলে তুমি কি করছো, তুমি কি কারোর জন্য ওয়েট করছো, তোমার তো অনেক ব্লিডিং হচ্ছে। জি এগুলো শোনার পরেও বাইরে আসে না। মিং তাই ভাবতে থেকে জি তুমি কি সত্যি আমাকে আর চাও না। তবে জিরো এগুলোতে কষ্ট হচ্ছিল। মম এবার এদেরকে ডাকতে থাকে। জি তাই তাকে ধাক্কা দিয়ে বাইরে চলে আসে। একটু পরে জি কে অফিসে দেখানো হয়। সে তো ওইগুলোই ভাবছিল। ফ্রেন্ড এবার তাকে বলে তোমাকে ভেতরে ডাকা হচ্ছে। ভেতরে ডাইরেক্টর বলে ওই দিনের বিষয়ে আমি সবকিছুই শুনেছি, তাই ওইটা কমপ্লিট করতে আমি অন্য কাউকে পাঠাচ্ছি। জি তখন বলে না আমি ওইটা করতে পারবো। ডাইরেক্টর তখন বলে তোমাকে ওইটা করতে হবে না, কারণ আরো ইম্পর্টেন্ট কাজ আছে। উনি এবার তাকে একটি ডকুমেন্ট দেয়। এরপর বলে এটা মিং সুজি, সবচেয়ে ইয়াং সায়েন্টিস্ট। উনি রিসেন্টলি চায়নাতে ব্যাক করেছে, তোমাকে তারই সকল ইনফরমেশন বের করতে হবে আর তার ইন্টারভিউ নিতে হবে। জি এবার বলে আমি কি এটা রিফিউজ করতে পারি। ডাইরেক্টর তখন বলে আমার কাছে তুমি সবচেয়ে বেশি ক্যাপাবল, এই বছরে তুমি হয়তো বেস্ট জার্নালিস্ট হবে, তাই এই টাস্কটি তোমার ফুলফিল করা উচিত। জি এটা শুনে এগ্রি করে। সিন কাট হয়ে দেখানো হয় জি বাসায় ফিরছে। তখন মমের সঙ্গে একটি ছেলে বসেছিল, এর নাম গুজি। দুজনে তো একে অপরকে দেখে অবাক হয়। গুজি এবার উঠে বলে জি অনেকদিন হলো দেখা হয়নি। মম এবার বলে তোমরা দুজন একে অপরকে চেনো। গুজি তখন বলে আন্টি আমরা ক্লাসমেট, স্কুল এবং কলেজেও। মম তখন বলে তাহলে তো খুবই ভালো। উনি এবার জিকে বলে এটা আন্টির সুয়ের সন, ইউকে থেকে রিসেন্টলি ব্যাক করেছে। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টার দুইটাই ভালো। আমি এক্সপেক্ট করিনি তোমরা ক্লাসমেট। উনি অ্যাকচুয়ালি এদের রিলেশনকে ডেভেলপ করতে চাচ্ছিল, এর জন্য দুজনকে রেখে চলে যায়। একটু পর এদেরকে বাইরে দেখানো হয়। গুজি বলছিল আমি এক্সপেক্ট করিনি আমাদের আবারও মিট হবে, তুমি ফার্স্ট গার্ল যাকে আমি কনফেস করেছিলাম। জি এটা শুনে অকওয়ার্ড ফিল করছিল। গুজি এবার বলে তোমার এই প্লেসের কথা মনে আছে। এখানে আবার একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে গুজি জি কে ছাড়তে এসেছিল। জি এজন্য থ্যাঙ্কস বলে। গুজি এবার বলে স্নোকে আমি থ্যাঙ্কস বলতে চাই, এর জন্যই আমি তোমাকে সাথে আসতে পেরেছি। জি এবার চলে যাচ্ছিল। গুজি এবার তাকে আটকে নেয়। এরপর তার ফিলিংস কনফেস করে। জি তখন পেছনে সরতে থাকে। গুজি তখন নিজের কাছে আমব্রেলা রাখা বাদ দিয়ে তার মাথায় ধরে। জির এটা একটু হলেও ভালো লাগে। দূর থেকে মিংও এগুলো দেখে নিয়েছিল। প্রেজেন্টেও সে এদের দুজনকে একসঙ্গে দেখতে পায়। জি এবার তার দিকে তাকায়। মিং তখন বলে আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম। সে এবার এদের কাছে আসে। মম তখন এসে বলে তুমি তাড়াতাড়ি চলে এসেছো, আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই, এর নাম গুজি। সে অ্যাব্রোড থেকে রিসেন্টলি ব্যাক করেছে। দুজন এবার একে অপরের সঙ্গে হাত মেলায়। মম এবার বলে তোমার কি মনে হয় এর একেবারে পারফেক্ট ম্যাচ। মিং তখন তার কাজ আছে বলে চলে যায়। নাইটে গুজি চলে যাচ্ছিল। জি তাকে ছাড়তে আসে। গুজি এবার বলে আমি যখন তোমাকে কনফেস করেছিলাম তখন বলেছিলে তুমি কাউকে লাইক করো, বাট এখন তুমি সিঙ্গেল, তাই আমি কি একটি চান্স পেতে পারি। জি এবার কিছু বলতে চাচ্ছিল। গুজি এবার তাকে আটকে বলে আমার এত তাড়াহুড়ো নেই, তুমি ভেবে চিন্তে পরে আমাকে অ্যান্সার দিও। এটা বলে সে ওইখান থেকে চলে যায়। কারের ভিতরে অ্যাসিস্ট্যান্ট বলে আপনি এত বছর হলো শুধু ওনার কথাই ভাবেন, আপনাদের তো ডেট করা উচিত। গুজি তখন বলে বাট আমি ভয় পাই। এদিকে জি রুমে এসে মিংকে দেখতে পায় যে স্মোকিং করছিল। সে এবার জি কে বলে এটা সেই ছেলে নয় যে কিনা কলেজে তোমাকে কনফেস করেছিল।
এখানে আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয় গুজি তাকে তো প্রপোজ করেছিল, বাট মিং জিকে নিয়ে চলে গিয়েছিল কারণ জি অন্য কাউকে লাইক করতে পারে না। এটা বলার পরে সে কিন্তু তাকে প্যাশনেটলি কিস করেছিল। প্রেজেন্টে জি বলে আমি ভাবতে পারিনি তার সঙ্গে আমার মিট হবে। মিং এবার রেগে তার কাছে আসে, এরপর তার গলা ধরে বলে আমার লাইফে তুমি ফার্স্ট ওম্যান। সে তো নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, এর জন্য চলে যেতে লাগে। জি এবার তাকে আটকে বলে আমাদের ম্যাগাজিন তোমার ইন্টারভিউ নিতে চাই। মেঘ তখন বলে মিস জি আমায় ক্ষমা করবেন, আমি বাসায় কাজ নিয়ে কোনো ডিসকাশন করতে চাই না। সে এবার কালকে তাকে ল্যাবে আসতে বলে। নেক্সট ডে জি ল্যাবে গিয়ে ওয়েট করছিল। একজন তখন এসে বলে মিস শু এক্সপেরিমেন্টে কিছু প্রবলেম চলছে, তাই আপনাকে ওয়েট করতে হবে। জি তখন বলে ওকে আমি ওয়েট করছি। সে এবার ওয়েট করতে থাকে। কিছু মেয়ে তখন এসে মিং এর খুব প্রশংসা করছিল, কারণ আসলেই তো সে অনেক হ্যান্ডসাম ছিল। জি এবার ভাবতে থাকে 7 বছর হয়ে গেছে, বাট সে এখনো কতটা পপুলার। ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবার ভেতরে এসে মিংকে জির ব্যাপারে বলে। মিংকে দেখে বোঝা যাচ্ছিল সে যেন ইচ্ছা করে জি কে ওয়েট করাচ্ছে। জি এবার ওয়েট করতে থাকে। ওয়েট করতে করতে অনেকটা লেট হয়ে যায়, বাট মিং আসার কোনো নামগন্ধ নেই। এর জন্য সে নিজেই ভেতরে চলে আসে। মিং তখন বলে আমি না তোমাকে বাইরে ওয়েট করতে বলেছি। জি তখন বলে তুমি এগুলো পারপোজ নিয়ে করছো তাই না? মিং তখন বলে হ্যাঁ আমি এগুলো পারপোজ নিয়েই করছি। তুমি শুধু একটি দিন ওয়েট করেছো, বাট আমি 7 বছর ধরে ওয়েট করে আছি। জি এটা শুনে এখান থেকে চলে যাচ্ছিল। মিং তখন থেকে আটকে নেয়। এরপর বলে তুমি আবারও পালাতে চাও? জি এবার নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর বলে তুমি কি ভাবো? মিং তখন বলে 7 বছর, 7 বছর তুমি আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করোনি, আমি কি এতটাই হেটফুল? জি এবার তার বডিতে কিছু মার্ক দেখতে পায়, এই জন্য এ ব্যাপারে জিজ্ঞেস করে। মিং তখন বলে 7 বছর আগে আমি তোমাকে স্কুলে খুঁজতে গিয়েছিলাম, তখন ফ্যান ওয়ার্কিং এগুলো করেছে। জি এবার ওইগুলো টাচ করে বলে এখানে কি এখনো হার্ট হচ্ছে? মেঘ তখন বলে হ্যাঁ। দিন কাট হয়ে জি কে অফিসে দেখানো হয়। সে তো কাজে অনেক বেশি বিজি ছিল, তার কাছে এবার একটি টেক্সট আসে, এই জন্য তাড়াতাড়ি করে বাইরে আসে। বাইরে গুজে তার সঙ্গে দেখা করতে এসেছিল। জি এবার জিজ্ঞেস করে তুমি এখানে? গুজে এবার তার সঙ্গে একটু ফ্লার্ট করতে থাকে। জি তাই হেসে দেয়। গুজে তখন বলে ফাইনালি আমি তোমার স্মাইল দেখতে পারলাম, এখন তো ডিনার টাইম, তুমি যদি বিজি না থাকো তাহলে আমরা একসঙ্গে ডিনার করতে পারি। এর মধ্যে তার কাছে মিং এর টেক্সট আসে, এর জন্য বলে সরি আমার একটি ইন্টারভিউ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। সে এবার ওইখান থেকে ল্যাবে চলে আসে, যেখানে মিং এর সঙ্গে আয়নও ছিল। এটা দেখে তার তো খারাপ লাগে, এর জন্য নিজেকে বোঝায় সেখানে কাজ করতে এসেছে। অয়ন তাকে দেখে বলে জি চলে এসেছে। জি এবার এদিকে আসলে অয়ন বলে আমার কাজ আছে তাই আমি চলে যাচ্ছি। সে এবার মিংকে বলে আমি কি বলেছি তোমার কি মনে আছে? তুমি সবকিছু রেডি রেখো, এটা বলে এসে চলে যায়। জির তখন মমের বলা কথাগুলো মনে পড়ে, এর জন্য ভাবতে থাকে এর আগে ম্যারেজ নিয়ে ডিসকাশন করবে। একটু পরে সে মিং এর ইন্টারভিউ নিতে স্টার্ট করে। মিং এখানে অয়নের বিষয়ে কিছু বলতে চাচ্ছিল। জি তখন বলে এখন ইন্টারভিউ এর সময়, তাই আপনার ফোকাস থাকা উচিত। সে এবার নিজের কোশ্চেন গুলো করতে থাকে আর মিং অ্যান্সার দিচ্ছিল। ইন্টারভিউ নেওয়া যখনই কমপ্লিট হয় তখনই সে চলে যায়। মিং তাকে আটকাতে চাচ্ছিল, তবে একজন চলে আসাতে সে এটাও পারে না। দিন কাঠ হয়ে বাসায় চলে আসে। মিং জি কে ডাকতে থাকে, কারণ সে তার সঙ্গে কথা বলতে চায়। জি কোনো রেসপন্স করছিল না, এর জন্য সে ভেতরে চলে আসে। জি তো মনোযোগ দিয়ে নিজের কাজ করছিল। মিং এবার ল্যাবের ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে দেখানো হয় অয়ন কেন এখানে এসেছিল। অ্যাকচুয়ালি 7 বছর আগে অয়ন নিজের অ্যাক্টিং স্টার্ট করেছিল, বাট এখন এটা ইন্ড হবে। ফ্ল্যাশব্যাক শেষে সে বলে জি তুমি কি করছো? জি কোনো অ্যান্সার দেয় না। মেঘ তখন বলে তুমি অ্যাডমিট করো এখনো তুমি আমার প্রতি ফিলিংস রাখো, তাহলে আমি সবটা ক্লিয়ার করে তোমাকে বলে দেব। জি মিং এর সঙ্গে তো কোনো কথা বলছিল না, তবে তার ফোনে কল আসলে সে ওইটা পিক করতে যায়। মেঘ তাই রেগে ফোনটি নিয়ে নেয়, তারপর ফোনটি দেখিয়ে বলে তুমি কি তার কেয়ার করো? জি এখনো কোনো কিছুই বলছিল না। মেঘ তাই তাকে কর্নার করে নেয়, তারপর জিজ্ঞেস করে তার হার্টে এখন কি চলছে। মম এবার আবারও তাদের ফেভারিট ডেজার্ট খাবার জন্য ডাকতে থাকে। জি তাই নিজেকে ছাড়িয়ে বলে মম ব্যাক করেছে। মিং আবার তাকে আটকে নেয়, তারপর বলে তুমি কি ভয় পাও সবাই সবটাই জেনে ফেলবে? আমি এখন জানাতে চাই আসলে আমাদের রিলেশন কি। এইটা বলে তাকে ফোর্স করে কিস করতে থাকে। জি তাকে সরিয়ে দেবার ট্রাই করে, বাট মিং তাকে ছাড়ছিলই না। অন্যদিকে মমও কিন্তু উপরে আসছিল, বাট মিং এখনো ওইটা করেই যাচ্ছিল। মম এবার এদেরকে ডাকতে ডাকতে ভেতরে চলে আসে। এরপর এদের দুজনকে দেখে অবাক হয়। মেঘ তখন বলে আমি তাকে একটি বুক দিতে এসেছিলাম। মম এবার দুজনকে তাড়াতাড়ি করে নিচে আসতে বলে। মেঘ তখন একটু আগের ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে জি তাকে বারবার ছেড়ে দিতে বলছিল,
মিং তাকে ছেড়ে দেবার পর বলে, তুমি আমার সফট হার্ট। জি তো কান্না করছিল, এর জন্য সে তখন তাকে কনসোল করেছিল। এবার জি একটি ফ্ল্যাশব্যাক দেখে, পাস্টে সে যখন এখানে এসেছিল তখন ড্যাড জিজ্ঞেস করেছিল তোমার কি ভালো লাগছে। জি তখন হ্যাঁ বলেছিল। তার ড্যাডের কাছে যেহেতু অত মানি ছিল না, এই জন্যই তাকে এখানে রেখে গিয়েছিল। জিও তার ড্যাডের প্রবলেমটি বুঝতে পারছিল। কথা শেষে সে যখন বের হয় তখন মিংকে দেখতে পায়, এজন্য বলে ব্রো তুমি স্কুলে যাচ্ছ। মিং তখন তাকে ওইটা বলে ডাকতে নিষেধ করে। জি তাই মনে হয় সে হয়তো তাকে হেট করে। একটু পরে সেও স্কুলের জন্য বের হয়। মিং তখন তাকে ছেড়ে দিতে চায়। জি প্রথমে যেতে চাচ্ছিল না, বাট তার বলাতে এসে উঠে পড়ে। সবার কাছে তো মিং জিনিয়াস আর অনেক শার্প মাইন্ডের, বাট তার কাছে মিং কোল্ড, কারণ সে তার আশেপাশে গিয়ে অনেক কথা বলার ট্রাই করেছে, যেমন লাইব্রেরিতে গিয়ে বুকস ফাইন্ড করার বাহানায়, কখনো বা তাকে ফোর্স দেবার বাহানায়, বাট সবসময় সে তাকে ইগনোর করেছে। এজন্য সে কান্না করতে করতে বলে, তুমি কেন আমায় হেট করো? আমি ট্রাই করি যাতে সবাই আমাকে লাইক করে, বাট তুমি একমাত্র যে আমাকে হেট করো। আমিও তোমাকে হেট করি। মেঘ তখন বলে, কে বলেছে আমি তোমায় হেট করি? তোমায় এমন কিছু করতে হবে না যাতে সবাই তোমাকে লাইক করে, তোমাকে নিজেকে হ্যাপি রাখতে হবে। এটা বলে সে তার ফেসকে ক্লিন করতে থাকে। হয়তো তখন থেকেই তাদের বন্ডিং ভালো হওয়া স্টার্ট হয়েছে, কারণ রাতে যখন সে শুধু ব্রেড খাচ্ছিল তখন মিং এটা দেখে তার জন্য কুক করতে চায়, আর সঙ্গে তাকে এটাও বলেছিল সে এই বাসার গেস্ট নয়, তাই সবকিছু যাতে সে নিজের মতো করে মেনটেন করে নেয়। মিং এর কুকিং করা শেষ হলে সে তাকে খেতে দেয়। এরপর সে ল্যাপটপে কিছু করতে করতে জিজ্ঞেস করে, তুমি কোন স্কুলে অ্যাডমিশন নিবে? জি তখন বলে এখনো কিছু ভাবেনি। মিং তখন তার স্কুলে আসার সাজেশন দিয়েছিল, জিও ওইটাতেই এগ্রি করেছিল। ফ্ল্যাশব্যাক শেষে মিং নিচে চলে আসে, যেখানে গুজি মমের সঙ্গে দেখা করতে এসেছিল। মিং এবার ওইখানে এসে তার সঙ্গে কথা বলতে চায়। গুজি তখন তার সঙ্গে চলে যায়। বাইরে প্রথমেরা একটু বিজনেস নিয়ে কথা বলে, এরপর মিং বলে সরি বাট আমি ডাইরেক্টলি কিছু কথা বলতে চাই। অ্যাকচুয়ালি গুজি কিন্তু নিজের বিজনেসের জন্য সবকিছুই করতে পারে, কাউকে ঠকাতেও পারে, কাউকে মারতেও পারে। এগুলো বলার পরে মিং বলে, তাহলে সে কেন জি কে চুজ করছে, তার কি পারপোজ আছে? গুজি তখন বলে, তুমি ঠিকই বলেছো, আমি সবকিছুই পারপোজ নিয়ে করি, বাট জি, আমি জির প্রতি সিনসিয়ার, আমার জন্য সে খুবই স্পেশাল। এটা বলার পরে সে একটি ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে তার আর তার ফ্রেন্ডের খুবই বাজেভাবে ফাইট হয়। এগুলো জি প্রথম দিন স্কুলে এসে দেখে নিয়েছিল। একটু পরে ক্লাসে ম্যাডাম সকলের সঙ্গে জির পরিচয় করিয়ে দেয়। গুজিও আজকে এই স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে, এর জন্য তাকেও সকলের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়। সে এবার যখন বাইরে আসে তখন সবাই তাকে নিয়ে গসিপ করছিল, বিকজ তার ব্যাকগ্রাউন্ড মোটেও ভালো নয়। গুজি এগুলো শুনে রেগে তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে। এটাও জি দেখে নেয়, আগের বারও সে দেখেছে, এবারও সে দেখেছে। এর জন্য গুজি তার কাছে এসে জিজ্ঞেস করে, তোমার কাছে কি ইন্টারেস্টিং লাগছে? আমার ব্যাকগ্রাউন্ড অনেক ব্যাড, এর জন্য আমি একের পর এক স্কুল চেঞ্জ করতেই আছি, বাট সব জায়গাতে শুধু আমাকে এটাই শুনতে হচ্ছে। তুমিও তো এখানে নিউ ট্রান্সফার হয়ে এসেছো, আমি শুনেছি তোমার ড্যাড নাকি তোমাকে আর চায় না। জি এটা শুনতে তাকে স্ল্যাপ মারে। গুজি তখন বুঝতে পেরেছিল তার এটা বলা উচিত হয়নি। তিন আবারও প্রেজেন্টে চলে আসে। জিও এবার বাইরে আসে। গুজি তখন বলে, আমি তোমায় কল দিয়েছিলাম, টিচার ট্যাং এর বার্থডে, আমরা এটা সেলিব্রেট করতে চাচ্ছি, সকল ফ্রেন্ডরাই ওইখানে আসবে। মম এবার দৌড়ে এসে বলে, রিউনিয়ন পার্টি? জি তোমার ওইখানে যাওয়া উচিত, তাহলে অনেক ফ্রেন্ডদের সঙ্গে মিট করতে পারবে। জি এটা শুনে ওইখানে যাবার জন্য এগ্রি করে। দুজন এবার ওইখান থেকে চলে যায়। মিং তখন স্যাড হয়ে যায়, কারণ তার তো এটা ভালো লাগে না। সিন কাট হয়ে রিউনার পার্টি দেখানো হয়। সবাই এখানে গুজির অনেক প্রশংসা করছিল, কারণ সে অল্প বয়সেই তো অনেক বেশি সাকসেস হয়েছে। টিচার এবার বলে, আমার খুব ভালোভাবে মনে আছে স্কুল টাইমে তুমি শুধু বাইরে গিয়ে ফাইট করতে, এতে সবসময় তোমার বডি ইনজোর থাকতো, এটা নিয়ে আমি কতই না টেনশন করেছি। গুজি এবার ফ্ল্যাশব্যাক দেখে, সে তো সত্যি সত্যি বাইরে ফাইট করতো, আর টিচার তাকে শাসন করতো যাতে সে সঠিক রাস্তায় ফিরে আসে। সে সঠিক রাস্তায় ফিরে তো এসেছে, তবে ওইটা অবশ্যই জির জন্য, কারণ স্কুল লাইফ থেকেই সে তাকে আস্তে আস্তে লাইক করতে শুরু করেছিল। সিন কাট হয়ে মম আর জি কে দেখানো হয়। আজকে জি তার ড্যাডির সঙ্গে দেখা করতে এসেছিল, মম তার সঙ্গে থাকতে চাচ্ছিল, তবে জি বলে আমি এটা হ্যান্ডেল করে নেব। এখানে সে একটি ফ্ল্যাশব্যাক দেখে, তার মমের মৃত্যুর পরে তার ড্যাড মিং এর পাশে এসেছিল যাতে তাকে অ্যাডপশন দিতে পারে। এরপরে মিং এর মম ড্যাড তাকে অ্যাডপ্ট করেছিল।
বাট তার মমের মৃত্যুতে সে তো আপসেট ছিল। মিং তখন তাকে কমফোর্ট করে। তার কঠিন সময় মিং যেহেতু তাকে অনেক কোম্পানি দিয়েছে, এই জন্যই মিং তার কাছে এতটাই স্পেশাল। দিন কাট হয়ে দেখানো হয় জি তার মমের গ্রেভিয়ার্ডের কাছে যাচ্ছিল। সে তো অন্য মানুষ ছিল। গুজি তখন তাকে সেভ করে নেয়। গুজি এবার তার সঙ্গে যেতে চায়। জি তখন বলে প্রয়োজন নেই। গুজি তখন তার ক্লোজ হয়ে বলে তুমি কি ভয় পাচ্ছ? জি কোনো কিছুই বলে না। গুজি এবার তাকে নিয়ে যেতে থাকে। এরা দুজন এবার যখন গ্রেভিয়ার্ডের কাছে আসে তখন দেখে মিং অলরেডি ওইখানে। এতে সবাই অবাক হয়, তবে মিং এর খারাপ লাগে, কারণ জি এখন নিজের এক কোম্পানির জন্য অন্য কাউকে খুঁজে নিয়েছে। দিন কাট হয়ে জিকে অফিসে দেখানো হয়। সে এখানে কিছু মেয়ের গসিপ শুনে বুঝতে পারে মিং আর গুজির কর্পোরেশন হবার কথা ছিল, বাট মিং নাকি গুজিকেই রিজেক্ট করে দিয়েছে। সে এবার তাড়াতাড়ি বাইরে এসে গুজিকে ফোন দিয়ে এ বিষয়ে জিজ্ঞেস করে। গুজি তখন জানায় তুমি যা শুনেছো সবটাই সত্য। তার আর আমার কর্পোরেশন হবার কথা ছিল, বাট কোনো কারণে সেটাতে ইন্টারেস্টেড নয়। জি এবার ভাবতে থাকি সে কেন তাকে রিজেক্ট করলো, বাইসাস এটা কি। সে এবার তাড়াতাড়ি বাসায় এসে মিংকে এ বিষয়ে জিজ্ঞেস করে। মিং তখন বলে তোমাকে কে এগুলো গুজি বলেছে? জি তখন বলে আমাদের রিলেশনের জন্যই তুমি কি এমনটা করছো। সে এবার একটি ডকুমেন্ট বের করে তাকে দেখানোর ট্রাই করে, বাট মিং রেগে ওইটা ফেলে দেয়। তারপর বলে তুমি এগুলো কেন করছো? জি এর পরেও ফাইলটি তুলে আবারও তাকে দেখাতে শুরু করে। মিং তখন প্রচন্ড রেগে ওইটা ছিঁড়েই ফেলে। তারপর তাকে কর্নার করে নিয়ে বলে তুমি এগুলো কেন করছো? এক হবার আগে কি তোমার তার জন্য চিন্তা হচ্ছে? গো ফ্যামিলি একটি ব্যাড ফ্যামিলি। তারা যদি জানতে পারে তোমার ব্রাদারের সঙ্গে রিলেশন আছে, তাহলে তারা কি করবে? তারা কি তোমাকে ডটার ইন ল হিসেবে সাপোর্ট করবে? জি এটা শুনে তাকে স্ল্যাপ মারতে যাচ্ছিল, বাট মিং তার হাতটি ধরে নেয়। জি তখন কিছু বলতে চাচ্ছিল। মিং তখন বলে আমার মনে হচ্ছে তুমি একটা ডাবল স্ট্যান্ডার্ডের মেয়ে। আমরা যখন একসঙ্গে ছিলাম তখনও কি তুমি এমনটাই ছিলে? জি তখন কোনো অ্যান্সার না দিয়েই তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তখন আমরা বাইরে গুজিকে দেখতে পাই, যে কিনা বিজনেস নিয়ে কথা বলতে এসেছিল, বাট সে অলরেডি এদের সকল কথা শুনে নিয়েছে। এতে তার পুরনো কথাগুলো মনে পড়ে, যেগুলো মনে করার পরে সে বুঝতে পারে তার মানে বিগের সঙ্গে তার রিলেশন ছিল। এ কারণে জি তাকে রিজেক্ট করেছিল। প্রেজেন্টের সবকিছু জানার পরে তার তো অনেক রাগ হয়। এই কারণে ভেতরে এসে বিগকে পাঁচ মারে। তারপর বলে তুমি ক্রেজি, সে তোমার সিস্টার। বিগ তখন বলে আমাদের কোনো ব্লাড রিলেশন নেই। গুজি তখন বলে তুমি এতটা সেলফিশ না। এতে তার পজিশন কোথায় যাবে তুমি কি ভাবতে পারছো? মিং এবার বলে তুমি এগুলো বলছো যাতে তাকে পার্সিউ করতে পারো। গুজি তখন বলে হ্যাঁ আমি তাকে পার্সিউ করতে চাই। আমি তাকে এক কোম্পানি দেবো, প্রোটেক্ট করব, পার্সিউ করব। এতে ফিউচারে সবার কাছে তার একটি ভ্যালিড ফেস থাকবে। বাহিরের ওয়ার্ল্ডের কাছে তোমরা শুধু ব্রাদার এবং সিস্টার। একটু আগে তুমি যেকে একটি কোয়েশ্চেন করেছিলে না, ওইটার আমি অ্যান্সার দেই। যা কিছু হয়ে যাক আমি তাকেই ম্যারেজ করব আর হ্যাপিও রাখবো। যতদিন না সে সবকিছুর জন্য এগ্রি করছে আমি তার জন্য ওয়েট করব। আমি তার প্রেজেন্ট আর ফিউচার হতে চাই, আর তুমি তার পাস্ট। মিং এটা শুনে তার হাতটি সরিয়ে দেয়। গুজি তখন স্মাইল দিয়ে চলে যাচ্ছিল, আর যাবার আগে বলে তুমি ব্রাদার বা লাভার যাই হও না কেন তুমি তার জন্য একদমই কোয়ালিফাইড নয়। সিন কাট হয়ে মিং আর ওয়ানকে দেখানো হয়। তারা প্রথমে একটু বিজনেস নিয়ে ডিসকাশন করে, এরপর জিজ্ঞেস করে তোমার আর জি রিলেশন কি একটু ডেভেলপ হয়েছে? আমি শুনেছি গো ফ্যামিলির সন গুজি নাকি তার অনেকটা ক্লোজ। মিং এটা শুনে রেগে যায়, এই জন্য বলে এটা আমার কোনোই যায় আসে না। আর তখন বলে তাহলে তার সঙ্গে কোঅপারেট করতে তুমি কেন নিষেধ করে দিয়েছো? মিং তখন এটার ক্লিয়ার কোনো অ্যান্সার না দিয়েই ওইখান থেকে চলে যায়। আর তখন কিছু একটা ভাবে। এরপর বাইরে এসে একটি স্টাফকে কথা বলতে শুনে, যে কিনা জির কাছে যাচ্ছিল। এর জন্য সে স্টাফকে কিছু একটা শিখিয়ে দেয়। তিন কাট হয়ে ওই স্টাফকে জির কাছে দেখানো হয়। সে জিকে একটি ডকুমেন্ট দেয়। তারপর মিংকে নিয়ে কিছু কথা বলে। এতে এসে বুঝতে পারে সে হয়তো মিংকে ভুল বুঝছে। একটু পরে জিকে বাসায় দেখানো হয়। মাম এখানে বলছিল আমি আর ড্যাড বাইরে এসেছি, তোমার ব্রাদারও রিসার্চ করতে বিজি, সে হয়তো বাসায় আসবে না, তাই নিজের কেয়ার করো। কথা শেষে জি ইনস্টিটিউটে যাবার জন্য বের হচ্ছিল, বাট মিং অলরেডি চলে আসে। জি এবার জিজ্ঞেস করে তুমি। মিং তাকে ইগনোর করে চলে যাচ্ছিল। জি তখন জিজ্ঞেস করে তুমি কি হাংরি? মাম বলল তুমি ফেরত আসবে না, তাহলে হঠাৎ কেন তুমি চলে এসেছো? মিং এখনো কোনো অ্যান্সার দিচ্ছিল না। এর মধ্যেই লোডশেডিং হয়। জি তখন ভাবতে থাকে মিং তো লোডশেডিং এ অনেক ভয় করে, কারণ পাস্টেও এমনটা হয়েছিল। তখন মিং কোনোভাবেই তাকে যেতে দিয়েছিল না। প্রেজেন্ট এসে ওইগুলো ভেবে তার হাত ধরে নেয়, তবে মিং নিজের হাতটিকে সরিয়ে নেয়।
তারপর বলে আমি ডার্কনেসে আর ভয় পাই না। অ্যাব্রোডে থাকা অবস্থায় আমি এটাতে ইউজড হয়ে গেছি। পিপল আস্তে আস্তেই চেঞ্জ হয়, যেমনটা তুমি হয়েছো। জি এবার তার হাত ধরে বলে সরি, আমি সকল স্টোরিটা জানতাম না। মিং এবার তাকে সরিয়ে দিয়ে বলে এটি ইম্পর্টেন্ট নয়, এটা তো ফার্স্ট টাইম হচ্ছে না। এটা বলে সে চলে যায়। সিন কাট হয়ে মম আর গুজিকে দেখানো হয়। গুজি এখানে এঙ্গেজমেন্টের কথা বলছিল। মম এটা শুনে এক্সাইটেড হয়ে যায়, কারণ উনিও চাই জি আর গুজি এঙ্গেজমেন্ট করুক। গুজি এবার মমকে এগুলো আগে জিকে বলতে নিষেধ করে, কারণ সে তাকে সারপ্রাইজ করতে চায়, আর সারপ্রাইজ করার আগেই তারা অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে। মম এতে অ্যাগ্রিও করে। গুজি এবার একা একাই ভাবতে থাকে আমি আর ওয়েট করতে পারছি না, তোমরা যতই একই বাসায় থাকবে ততই আমার বেশি টেনশন হবে। সিন কাট হয়ে মমকে দেখানো হয়। উনি তার ফ্রেন্ডকে বলছিল আমি ভ্যাকেশনে যেতে পারবো না, সামনে আমার ডটারের এঙ্গেজমেন্ট, আমাকে সবকিছু প্রিপেয়ার করতে হবে। মিং এগুলো শুনে বলে এঙ্গেজমেন্ট কার? মম তখন বলে অফকোর্স জির। গুজি মর্নিং এ এসে এই বিষয়ে আমার সঙ্গে কথা বলেছে। মিং তখন বলে সে কি অ্যাগ্রি? মম তখন বলে অবশ্যই সে অ্যাগ্রি, না হলে সে কেন মেনশন করবে? মিং এটা শুনে অবাক হয়ে ভাবতে থাকে তার মানে আমি শুধু তার জন্য ওয়েট করে আছি। সে এবার ক্লাবে এসে প্রচন্ড ড্রিঙ্ক করতে শুরু করে, সঙ্গে সেখানে পুরোনো ফ্ল্যাশব্যাকও দেখছিল, যেখানে সে জির ক্লোজ আবার ট্রাই করছিল, বাট জি অনেক বেশি ভয় পাচ্ছিল। মিং তবুও তার ক্লোজ আবার ট্রাই করে। এর মধ্যে ড্যাড তাদেরকে ডাকতে থাকে। মিং তখন বলে তুমি নাইটের ডোর ওপেন রেখো, আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো। প্রেজেন্টে সবকিছু মনে পড়াতে তার তো অনেক রাগ হচ্ছিল। জি এবার তাকে কল দিতে থাকে, বাট সে তো কলটি পিক করছিল না, কারণ সে তো প্রচন্ড ড্রাঙ্ক ছিল। একটু ওয়েটার্স এবার ওইখানে এসে কলটি পিক করে। জি তখন জানতে পারে সে নাকি প্রচন্ড ড্রাঙ্ক, এর জন্য অ্যাড্রেস দিনে তাকে পিক করে বাসায় নিয়ে আসে। সে তো চলে যাচ্ছিল, মিং এবার তাকে আটকে নেয়। তারপর উঠে বলে জি তুমি একটি স্ক্যাম বাগ, তুমি অন্য কাউকে কিভাবে ম্যানেজ করতে পারো? জি তখন বলে তুমি কি বলছো, কে ম্যানেজ করছে? মিং তখন বলে তুমি গুজির সঙ্গে ম্যানেজ করো না, আমার সঙ্গেই থাকো। জি এটা শুনে অবাক হয়, কারণ গুজির সঙ্গে ম্যারেজ নিয়ে তার তো কোনো কথাই হয়নি। মিং এবার ওইভাবেই শুয়ে পড়ে। সিন কাট হয়ে গুজিকে গ্র্যান্ডপায়ের কাছে দেখানো হয়। গ্র্যান্ডপা তার উপরে রাগ ঝাড়ছিল, কারণ সে যে জির সঙ্গে ম্যারেজ করতে চাচ্ছে এটা ওনার একদমই পছন্দ না, আর উনি এটাতে অ্যাগ্রিও নয়। গুজি তখন এদিকে এসে বলে আমি শুধু ইনফর্ম করতে এসেছি, কোনো মতামত চাইনি। সে তো রীতিমতো এখানে গ্র্যান্ডপাকে থ্রেট দেয়, তারপর ওইখান থেকে চলে আসে। গ্র্যান্ডপা তখন একা একাই চিল্লাতে থাকে। সিন কাট হয়ে গুজিকে নিচে দেখানো হয়। তাকে একটি ছেলে হিট করতে আসছিল, কারণ তার কোম্পানি গুজি অ্যাকোয়ার করেছে। তবে গুজি এইরকম কাউকে পাত্তাই দেয় না। সে এবার ছেলেটিকে থ্রেট দিতে থাকে, এরপর অনেক হিট করে আউট অফ কান্ট্রি করে দেয়। এদিকে জি কে দেখানো হয়, জেকে এখনো এঙ্গেজমেন্ট নেই ভাবছিল, এর জন্য গুজের সঙ্গে কথা বলতে আসে। সে হয়তো ক্লিয়ারলি সবকিছু বলতে পারবে। ভেতরে গুজি তো এই ছেলেটির সঙ্গে খারাপ কিছু করছিল। সে এবার যখন পেছন ফিরে তখন জি কে দেখতে পায়, এতে সে তো ভয় পেয়ে যায়, কারণ জি যদি তাকে ভুল বুঝে। সে এবার জিজ্ঞেস করে তুমি কি ভয় করছো? জি তখন বলে ভয় কেন, আসলে সে কিছু দেখতেই পায়নি, এই জন্য ভেতরে এসে তার কেয়ার করতে শুরু করে, যেটা গুজির অনেক ভালো লাগে। এই জন্য তাকে হাক করে নেয়। জি তাকে সরিয়ে দিচ্ছিল। গুজি তখন বলে শুধু 1 মিনিট। একটু পরে এরা দুজন বসেছিল। জি তো গুজির কেয়ার করছিল, আর গুজি শুধু তাকেই দেখছিল। জি এবার তাদের এঙ্গেজমেন্টের বিষয়টি জিজ্ঞেস করে। গুজি এটা শুনে অবাক হয়ে বলে আমরা যতদিন না ক্লোজ আসছি ততদিন ওটা হবে না। জি তখন বলে আমার তোমার প্রতি কোনো ফিলিংস নেই। গুজি তখন বলে ম্যারেজের পরে একে অপরকে ভালোবাসাটা এখন অনেক পপুলার, এঙ্গেজমেন্টের পরেও আমরা নিজেদের রিলেশন ডেভেলপ করতে পারি, অথবা আমরা ফেক ম্যারেজও করতে পারি। জি তখন বলে এটার কোনো প্রয়োজন নেই, তাই তুমি মমকে সবটা এক্সপ্লেন করে দিও। এটা বলে সে চলে যায়। গুজের এতে তো খারাপ লাগে। এদিকে মিং এর কাছে আয়নকে দেখানো হয়। মিংও এখন ওয়েডিং করতে চাচ্ছিল। আয়ন তখন বলে এটার কোনো প্রয়োজন নেই, আমাদের তো ডিভোর্স হয়ে যাবে, তোমার তাকে সবটা এক্সপ্লেন করা উচিত, তুমি তাকে ক্লিয়ারলি কোনো কিছুই বলনি, এটা তো তোমার স্টাইল নয়। মিং তখন বলে তোমার কি আর কিছু বলার আছে? যদি না থাকে তাহলে যেতে পারো। আয়ন তখন বলে ওকে তুমি যদি এটাই চাও তাহলে আমি তোমায় হেল্প করব। সিন কাট হয়ে দেখানো হয় অয়নের কাছে জি আসছে। অয়ন বলে হঠাৎ তোমায় ডেকেছি, তুমি ভয় পাওনি তো? জি তখন বলে না, বাট আমার সঙ্গে তোমার কি দরকার? অয়ন তখন বলে তেমন কিছু না, আমি শুধু তোমার সঙ্গে ড্রিঙ্ক করতে চাচ্ছিলাম। দুজনে এবার একসঙ্গে ড্রিঙ্ক করছিল, সঙ্গে গেমও প্লে করে। অয়ন তখন তার একটি সিক্রেট বলে, যেখানে সে তার বেবিকে ডাকে। তার বেবির বয়স এখন 7 বছর। এটা অবশ্যই মিং এর বেবি নয়। আয়ান বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, এজন্য তার ড্যাড তাকে অনেক কথা শোনায়, সঙ্গে সবাই বেবিটাকে অ্যাবর্ট করে ফেলতে বলছিল। বাট অয়ান নিজের ইচ্ছায় বেবিটিকে রেখেছে, কারণ বেবিটির ড্যাড অলরেডি মারা গিয়েছে। এটাই তার কাছে তার লাস্ট
স্মৃতি। ড্যাড ড্রাইভার তাকে ফোর্স করলে সে নিজেকে শেষ করে দেবার হুমকি দিচ্ছিল। ড্যাডরা তাই তার ডিসিশনে অ্যাগ্রি করে, বাট এতে তাকেও ড্যাডদের সকল কথা শুনে চলতে হবে। অয়ানও এটাতে অ্যাগ্রি করেছিল। ওই সময় মিং এর ফ্যামিলির বিজনেস যেহেতু ভালো যাচ্ছিল না, তাই ড্যাড তাকেই চুজ করেছে। জি এবার সবটাই বুঝতে পারে মিং তাহলে ইচ্ছা করে তাকে ছেড়ে গিয়েছিল না, সেও এটা করতে বাধ্য হয়েছিল। সবকিছু জেনে সে অনেক ড্রিঙ্ক করে। অয়ান এখনো গেম প্লে করছিল, এই জন্য তাকে এবার কোয়েশ্চেন করে সে কেন ব্রেকআপ করেছিল। ওইখানে কিন্তু মিংও ছিল। জি এবার একটি ফ্ল্যাশব্যাক দেখে যখন মিং ফ্যামিলির বিজনেস একদমই ভালো যাচ্ছিল না, তখন ড্যাড অসুস্থ হয়ে পড়েছিল। জি যতটা সম্ভব এই ফ্যামিলিকে সাপোর্ট করেছে। এগুলোর পরে সে যখন মিংকে কল দিচ্ছিল, তখন একটি মেয়ে আসে। সে বলে সিনিয়র ব্রাদার নাকি লিন ফ্যামিলিতে ম্যারেজ করছে। জি তখন বলে কে বললো। মেয়েটি তখন বলে আমি এক্ষুনি তাদের দুজনকে যেতে দেখলাম। জি এবার তাড়াতাড়ি করে ওইখানে চলে আসে, আর সেও এদের দুজনকে দেখতে পায়। এরপরেও সে মিংকে কল দেয়, তবে মিং কলটি পিক করে না, উল্টো অয়নকে নিয়ে চলে যায়। জি এতে অনেক কষ্ট পায়, তবে তার ড্যাডের কথাগুলো মনে পড়ছিল, কারণ আর লিন ফ্যামিলি নাকি এখন শুধু তাদের হেল্প করতে পারে। সবকিছু ভেবেচিন্তে সে মিং এর সঙ্গে ব্রেকআপ করেছিল। ওইটা করে সেও কিন্তু কষ্ট পাচ্ছিল। প্রেজেন্টে এই সবকিছুই সে অয়নকে বলে দেয়। মিংও সবটা শুনে তার কাছে চলে আসে। এরপর বলে আমাকে সবটা এক্সপ্লেন করা তুমি একটি চান্সও দাওনি। সে এবার একটি ফ্ল্যাশব্যাক দেখে যখন আর কি দুই ফ্যামিলি তাদের ম্যারেজ ঠিক করেছিল। দুজনেরই তো পছন্দের আলাদা আলাদা মানুষ ছিল, বাট ফ্যামিলির জন্য তাদেরকে এখানে আসতেই হয়েছে। দুজন তাই ডিল করেছিল একে অপরকে হেল্প করবে। মিং এর তো প্ল্যান ছিল সে নিজের সঙ্গে জি কেও নিয়ে যাবে, বাট জি এর আগে তার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছিল। প্রেজেন্টে মিং বলে আমি ভাবতে পারিনি তুমি আমার ওপর থেকে গিভ আপ করবে। জি তখন বলে আমি গিভ আপ করিনি, আমি পরে অনেক রিগ্রেট ফিল করেছি। আমি অ্যাব্রোডেও তোমাকে ফাইন্ড করতে গিয়েছিলাম, কিন্তু ওইখানেও তোমাদের দুজনকে একসঙ্গে দেখে আমি পুরো ভেঙে পড়েছি। মিং এটা শোনার পরে তাকে হাক করে নেয়। এরপর তাকে নিয়ে একটি ফ্ল্যাটে আসে, যেটা সে নিজে বাই করেছিল, কারণ তার মনে হচ্ছিল চায়নাতে ব্যাক করার পরে সে জিকে ফেস করতে পারবে না। বাট জিকে দেখার পরে সে ওইখান থেকে আর আসতে পারেনি। জি এবার জিজ্ঞেস করে তুমি এই কয়েক বছর অ্যাব্রোডে কিভাবে কাটালে। মিং তখন বলে এক্সপেরিমেন্ট করে, রিপোর্ট সাবমিট করে, আর তোমাকে মিস করে। আমার মনে হচ্ছিল আমি আবারও কবে তোমায় দেখতে পাবো। জি এটা শুনতেই তাকে কিস করে দেয়। মিং এর কাছে এটা তো আনএক্সপেক্টেড ছিল। সে এবার তাকে কিস ব্যাক করতে থাকে, আর তার অনেকটা ক্লোজ হয়ে যায়। দিন কাট হয়ে নেক্সট মর্নিং এ চলে আসে। জি তো তাকে পেছন থেকে হাক করে। এরপর বলে আমি ভাবতে পারিনি তুমি এই ড্রেসটি এখনো রেখে দেবে। অ্যাকচুয়ালি একবার বৃষ্টি হচ্ছিল, তখনই মিং তাকে এই ড্রেসটি দিয়েছিল। জি যখন এটা আয়ার করে এসেছিল, তখন মিং তো তার প্রতি অ্যাট্রাক্ট ফিল করছিল। প্রেজেন্টে ওইগুলো মনে করে তারা এনজয় করতে শুরু করে। এখন দুজনই তো অনেক বেশি হ্যাপি ছিল, এর জন্য এই টাইমটিকে পুরো এনজয় করে। দিন কাট হয়ে দেখানো হয় এরা কারে করে ফিরছিল। গুজিও ওই দিক দিয়ে যাচ্ছিল। মিং তাকে দেখতে পেয়ে ইচ্ছা করে জি কে কিস করে। গুজি এতে অনেক বেশি জেলাস ফিল করে, এজন্য মিং এর সঙ্গে দেখা করতে আসে। মিং তখন বলে তুমি স্মার্ট পারসন, আমার আজ জি রিলেশন কি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই এঙ্গেজমেন্টের কথা তুমি ভুলেই যাও। গুজি তখন বলে আমি এটা ক্যান্সেল করব না। জি শুধু আমার লিন ফ্যামিলির ডটারের সঙ্গে তোমার তো এঙ্গেজমেন্ট হয়েছে, এরপরেও তুমি নিজের সিস্টারকে সিডিউস করছো। এটা যদি সবাই জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছো। মিং তখন বলে তুমি যা খুশি তাই করতে পারো। গুজি তখন বলে ওকে, এবার তুমি দেখবে আমি কি করতে পারি। মিং তখন তার কথাই একটু পাত্তা না দিয়ে চলে যায়। দিন কাঠ হয়ে গুজিকে আয়নের কাছে দেখানো হয়। সে আয়নকে তার বেবিকে নিয়ে থ্রেট দিচ্ছিল, যাতে সে মিং এর সঙ্গে তার রিলেশনকে ডেভেলপ করে। আয়ান এটাকে রিফিউজ করতে চায়। গুজি তখন তাকে আরো বেশি থ্রেট দিচ্ছিল। আয়ান তখন রেগে তার উপরে ওয়াটার ছুড়ে মারে। এরপর বলে তুমি এতটা মেন কিভাবে হতে পারো, নিজের স্বার্থের জন্য তুমি একটি বেবিকে ইউজ করছো। গুজি তখন বলে তোমার কাছে কোনো চয়েস নেই, আমাকে হেল্প করতেই হবে। আয়ান তখন বলে আমি তোমায় হেল্প করলেও তুমি কিছুই পাবে না, বিকজ জি তোমাকে লাইক করে না। গুজি তখন বলে কিন্তু আমি তাকে লাইক করি। আয়ান তখন বলে তুমি কতটা টক্সিক পারসন। গুজি এটা শুনেও স্মাইল করে। দিন কাট হয়ে অয়নকে মিং এর কাছে দেখানো হয়। মিং বলছিল আজকে আমি অ্যানাউন্সমেন্ট করবো আমরা আমাদের এঙ্গেজমেন্ট ব্রেক করছি। অয়ান ওইখানে তো কিছুই বলে না, বাট স্টেজে এসে বলে আমাদের একসঙ্গে থাকা অনেক বছর হয়ে গেল, এখন আমরা ডিসিশন নিয়েছি আমরা একসঙ্গে সেটেল হব। গুজি কিন্তু জি কেও নিয়ে এসেছিল, সে এটা শোনার পরে স্যাড হয়ে যায়। আর মিং তো পুরো অবাক,
কারণ এমনটা তাদের কোনো প্ল্যানই ছিল না। গুজি এবার জিকে বলে, দেখছো তোমার প্রতি তার ফিলিংস একেবারেই রিয়েল নয়। জি তখন বলে, আমি বিলিভ করি না, আমি তাকে জিজ্ঞেস করতে চাই। গুজি এটা শুনতেই তাকে টেনে এদিকে নিয়ে আসে, তারপর বলে, তুমি সবকিছুই নিজের চোখে দেখেছো। জি তখন বলে, না নিশ্চয়ই কিছু হয়েছে, এই জন্যই তারা এমনটা করেছে। গুজি তখন বলে, আমার বিষয়ে ভাবো, সে একটি লায়ার, এরপরেও তুমি কেন তাকেই ট্রাস্ট করো। জি এবার বলে, তুমি শান্ত হও, মিং মোটেও এমন নয়। গুজি তখন বলে, তোমার মুখে আমি তার নাম শুনতেই চাই না, সে তো তাকে আটকে রেখেছিল, এর জন্য সরি বলে। জি এবার তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। এদিকে অয়ান ক্ষমা চায় আর এটা বলে দেয় তাকে থ্রেট দেওয়া হয়েছিল। মিং এটা শুনতে তাড়াতাড়ি করে বের হয়ে আসে। জি তখন তার সঙ্গে ধাক্কা খায়। মিং এবার গুজিকেও দেখতে পায়, এতে সে সবটাই বুঝতে পারে, এবার তাকেও তো কিছু করতে হবে। দিন কাঠ হয়ে গুজিকে একটি শেয়ার হোল্ডারদের মিটিং এ দেখানো হয়, তাদের স্টক প্রাইস একেবারেই লো। এটা শুধুমাত্র গুজির জন্য, কারণ চারিদিকে ছড়িয়ে পড়েছে গুজি নাকি ইলিজিমেট সন আর তার মম একটি বার রেসিডেন্ট। এখানে তার স্টেপ ব্রাদারও ছিল, যে কিনা এগুলোকে ইউজ করে সবকিছু নিজের করতে চায়। গুজি এমনটা তো মোটেও হতে দেবে না, এজন্য সবাইকে বলে দেয়, আমি স্টক প্রাইস হ্যান্ডেল করে নিচ্ছি। সে এবার বাইরে এসে মিংকে কল দিয়ে বলে, আমি ভাবতে পারিনি মিস্টার মিংও এরকম ডার্টি প্লে করতে পারে। তুমি চিন্তা করো না, আমি জি এর উপর থেকে এখনো গিভ আপ করছি না। মিং তখন বলে, তুমি যা খুশি তাই করতে পারো, আমি সবকিছু শেষ দেখে ছাড়বো। দিন কাঠ হয়ে মিং আর জি কে মমডাডের কাছে দেখানো হয়। মিং এখানে তাদের রিলেশনের ব্যাপারে মমডাডকে জানিয়ে দেয়। মমডাড এটা শুনে তো অবাক, সঙ্গে ওনারা এটা অ্যাকসেপ্টও করতে পারছিল না। জি এবার কিছু বলতে যায়, ড্যাড তখন বলে, তুমি এইভাবে আমাদের কাইন্ডনেস এর রিপে করছো। জি তখন বলে, ড্যাড। ড্যাড তখন বলে, তুমি এটা বলে আর ডাকবে না। মিং এবার বলে, সে আমার সিস্টার নয়, আমি জানতাম আপনারা এত সহজে এগ্রি করবেন না, এখন আপনারা রেস্ট নিন। এটা বলে জি কে নিয়ে চলে যায়। বাইরে জি তো মম ড্যাডের জন্য চিন্তা হচ্ছিল। মিং এবার তাকে ওইখানে রেখে নিজে ভেতরে আসে। মম তখন বলে, তুমি একা কেন, জি কোথায়? উনি এবার তাকে খুঁজতে বের হয়। মিং এবার ড্যাডকে বলে, আমি সবটাই জানি, অ্যাকচুয়ালি তার একটি লিটল সিস্টার ছিল, যে কিনা আর নেই। মম এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছিল না, এর জন্যই তারা জি কে অ্যাডপ্ট করেছিল। মম ড্যাড তাকে নিজের মেয়ের মতোই বড় করেছে, তাহলে তার সঙ্গে নিজের ছেলের কিভাবে ম্যারেজ করাতে পারে? তারা তো ব্রাদার এবং সিস্টার, ওনারা এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছিল না। মিং এবার বলে, মম জাগো, আমার সিস্টার 20 বছর আগেই মারা গিয়েছে। মম তখন বলে, না ওইটাই তোমার সিস্টার। এটা বলতে বলতে উনি তো অসুস্থই হয়ে পড়ে হসপিটালে। ড্যাড বলে, এতদিন তোমার মমের কোনো অসুস্থতা ছিল না, আমরা তো হ্যাপিলি থাকছিলাম। মিং তখন বলে, সত্যটা সবসময় সত্য। ড্যাড এটা শুনতেই তাকে স্লাপ মারে। মিং এর পরেও বলে তার সুজিকে লাগবেই। ড্যাড এবার তাকে এখান থেকে চলে যেতে বলে। দিন কাঠ হয়ে ড্যাডকে গুজির কাছে দেখানো হয়। উনি এখানে গুজি আর জির এঙ্গেজমেন্ট নিয়ে কথা বলতে এসেছিল। গুজি তখন বলে, আমি সবসময় তার প্রতি সিনসিয়ার থাকবো। বাট জি। ড্যাড তখন বলে, তুমি তাকে নিয়ে চিন্তা করো না, সে কাইন্ড এবং সেন্সিবল, আমার আর তার মমের কথা সে কখনোই ফেলতে পারবে না। গুজি তো এটার জন্যই ওয়েট করছিল, এর জন্য সে অনেক বেশি হ্যাপি। সে এবার অ্যাসিস্ট্যান্টকে ড্যাডকে ফলো করতে বলে, উনি কার সঙ্গে দেখা করছে, কি করছে ইত্যাদি সকল কিছু। সঙ্গে একটি ওয়েডিং ড্রেস অর্ডার করতে চাই, কারণ সে জিকে একটি গ্র্যান্ড ওয়েডিং দিতে চায়। একটু পরে অ্যাসিস্ট্যান্ট সবকিছু ইনভেস্টিগেশন করে এনে দেয়। গুজে জানতে পারে মম নাকি হসপিটালাইজ, আর ওনাদের একটি ডটারও ছিল। সে মারা যাবার পরেই মমের অবস্থা খারাপ হয়ে যায়, এর জন্যই তারা জিকে অ্যাডপ্ট করেছিল। সিন কাট হয়ে দেখানো হয় গুজির সঙ্গে দেখা করতে জি এসেছে। সে এখানে আবারও বলে সে তাকে লাইক করে না, এই জন্য সে যাতে তার সঙ্গে আর দেখা না করে। এগুলো বলে সে চলে যাচ্ছিল। গুজি তখন তাকে আটকে নেয়, এরপর তাকে কিছু প্রুফ দেখায়। এরপর জানায় তাকে ওই বাসাতে সাবস্টিটিউট হিসেবে রাখা হয়েছে। তারা সত্যি সত্যি কখনোই তাকে লাভ করে না। জি এগুলো তো বিলিভ করতে পারছিল না। গুজি তখন বলে, তুমি সবটা ভেবে দেখো, যদি ওনারা তোমাকে সত্যিই ভালোবাসতো তাহলে তোমরা এক হওয়াতে ওনারা তো হ্যাপি হতো, বাট ওনারা কেন এতটা রেগে গিয়েছে? তারা সবাই মিথ্যাবাদী, তুমি কি এটা বুঝতে পারছো? জি এবার তাড়াতাড়ি করে মিং এর কাছে যাচ্ছিল। গুজি এবার তাকে আটকে বলে, সে অলরেডি সবকিছু জানে, তুমি তার শুধু একটি সাবস্টিটিউট সিস্টার। জি এটা শুনে বসে পড়ে। গুজি তখন বলে, তুমি আমার কাছে আসতে পারো, আমার হার্টে শুধু তুমি, কোনো সাবস্টিটিউট নয়, বরং রিয়েল জি। জি তখন বলে, আমার সঙ্গে নাইস থাকার জন্য থ্যাঙ্কস, আর তুমি যেগুলো বলছো ওইগুলো আমি বিলিভ করি, বাট এর পরেও আমি মিংকে খুঁজে সবকিছু ক্লিয়ার করতে চাই। গুজি এটা শুনে রেগে তাকে আটকে নেয়। তারপর বলে, তুমি কেন তার কাছে যাচ্ছ? আমি 10 বছর হলো তোমাকে লাভ করি,
আমি কি তার থেকে বেটার নই? আমি তার থেকেও তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসবো। জি তখন বলে ফিলিংসকে কখনো ফোর্স করা যায় না। সে আবারও চলে যেতে লাগে, বাট গুজি তাকে পেছন থেকে হাঁক করে নেয়। জি নিজেকে তো ছাড়াতে পারছিল না। সিন কাট হয়ে মিংকে দেখানো হয়। সে বাসায় এসে জিকে খুঁজছিল, বাট সে তাকে দেখতে পায় না। সে এবার ফোন দিয়ে তার খোঁজ নেবার ট্রাই করে, বাট ওইখানেও কোনো ইনফরমেশন পায় না। এর জন্য সব জায়গায় তাকে খুঁজতে শুরু করে। সে তো বুঝতে পারছিল গুজি কিছু করেছে, বাট সেও ফোনটি পিক করছিল না। একটু পরে সে ফোনটি পিক করে। মিং তখন জিজ্ঞেস করে জি কোথায়। গুজি তখন বলে সে এখন সবটাই জেনে ফেলেছে, সে তোমাকে আর বিলিভ করে না। তারা যখন কথা বলছিল তখন এরা লোকেশন ট্রেস করে ফেলে। এর জন্য মিং জিকে সেভ করতে বের হয়। এদিকে গুজি জির কাছে খাবার নিয়ে আসে। জি তখন খাবারটি ফেলে দিয়ে চলে যাচ্ছিল। গুজি তখন তাকে আটকে বেডে শুয়ে দেয়। জি তখন রেগে তাকে স্ল্যাপ মেরে দেয়। গুজি তখন তার হাত দুটি ধরে নেয়। জি তখন বলে আমি জানতাম না তুমি এমন, তাহলে তোমার সঙ্গে ফ্রেন্ডশিপও করতাম না। সে এবার আবারও উঠে যাবার ট্রাই করছিল। গুজি তখন তার পাশে বসে ফেস টাচ করে বলে ভয় পেও না, আমি তোমাকে হার্ট করব না। সিন কাট হয়ে দেখানো হয় জিকে খুব সুন্দরভাবে রেডি করা হয়েছে। গুজি বলছিল তোমায় অনেক বিউটিফুল লাগছে। জি এবার তাকে ছেড়ে দিতে বলে, তবে গুজি যেন তাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সে রীতিমতো তাকে আটকে ওয়েটিং করতে চাচ্ছিল। একটু পরে জিকে স্টেজে নিয়ে আসা হয়। গুজি তখন বসে তাকে রিং দিয়ে প্রপোজ করে। জি এবার চারিদিকে তাকায়, কোনো গেস্ট ছিল না। এর জন্য বলে এইভাবে ওয়েডিং এর কোনো মিনিংই নেই। গুজির এতে কোনো যায় আসে না। জি এবার বলে তোমায় হেড করতে আমায় বাধ্য করো না। গুজি এবার রিংটি বের করে বলে তাহলে হেড করো। সে এবার তাকে রিংটি পরাতেই যাচ্ছিল। এর আগেই ওইখানে মিং চলে আসে। জি তখন দৌড়ে তার কাছে চলে আসে। তারপর তাকে টাইটলি হাক করে। মিং এবার জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? জি তো ভয় পেয়েছিল। মিং তাই গুজিকে অনেক হিট করতে শুরু করে, কারণ সে সত্যি মিনদের মতো আচরণ করেছে। গুজি এবার বলে তুমিই মিন, যে কিনা নিজের সিস্টারকে সিডিউস করে। মিং এটা শুনে তাকে আরো হিট করে। গুজি এখনো বলছিল সে শুধু আমার। মিং এর এটা শুনে আরো রাগ হয়ে যায়। জি তখন তাকে আটকে বলে সে তোমাকে প্রভোগ করছে, চলো আমরা বাসায় যাই। মিং এটা শুনে তাকে নিয়ে বাসায় চলে যায়। গুজি তখন স্যাড হয়ে রিংটিকেই দেখতে থাকে। দিন কাট হয়ে এদেরকে বাসায় দেখানো হয়। মিং জির হেয়ার ড্রাই করে দিচ্ছিল, সঙ্গে সে একটু গিল্টও ফিল করছিল, কারণ তার যেতে হয়তো লেট হয়ে গেছে। জি এবার তাকে শান্ত করে বলে আমি ঠিক আছি। সে তো এখানে তাকে কনসোল করার জন্য হাক করেও নাই। একটু পরে মিং জিকে তার সিস্টারের সকল কথা বলতে থাকে, কিভাবে তার সিস্টার মারা যাবার পরে তার মম অসুস্থ হয়ে পড়েছিল সবকিছু। জি তখন বলে আমি সবসময় তোমাকে ট্রাস্ট করি, বাট আমার খারাপ লেগেছে আমি সব থেকে শেষে এটা জানতে পেরেছি, তাও আবার অন্য কারো থেকে। মিং তখন বলে সরি, বাট এমনটা আর কখনোই হবে না। জি এবার বলে ফিউচারে যতই প্রবলেম আসুক আমি তোমাকে পুরো সাপোর্ট করব, তবে সিস্টার হিসেবে নয়। মিং এটা শুনে স্মাইল করে। জি এবার বলে আমি মমের সঙ্গে একা কথা বলতে চাই। মিং এটার জন্য অ্যাগ্রি করে। দিন কাট হয়ে জিকে তার মমের গ্রেভইয়ার্ডের কাছে দেখানো হয়। ওইখানে সে মিং এর মমকেও ডেকেছিল, যাতে ওনাকে সবটা বোঝাতে পারে। সে এবার ইমোশনালি সবকিছু বলতে শুরু করে, আর মমকে এটাও বিলিভ করায় ওনার জন্য ওনার ডটার মারা যায়নি, এটা জাস্ট একটি অ্যাক্সিডেন্ট ছিল। যা কিছুই হয়ে যাক সে সবসময় মমকে লাভ করবে, ওনাকে সাপোর্ট করবে। মম এগুলো শুনে কান্না করে দেয়। জি তখন ওনাকে পুরো কনসোল করে। একটু পরে জি মিং এর সঙ্গে দেখা করতে আসে। মিং এতটাই বিজি ছিল যে তাকে নোটিসই করে না। জি এবার তাকে দেখতে থাকে। মিং যখন তাকে নোটিস করে তখন বলে তুমি কখন আসলে? জি তখন বলে একটু আগেই। জানি কাজে কেউ অনেক বিজি থাকে, বাট তাকে তো বাসাতেও ফিরতে হবে, এজন্যই তাকে পিক করতে আমি চলে এসেছি। মিং তখন বলে সরি, প্রজেক্ট নিয়ে আমি অনেক বিজি, এই কারণেই তোমাকে টাইম দিতে পারছি না। দিন কাট হয়ে কিছুদিন পরে চলে আসে। এরা দুজন তো ওয়াক করছিল। একটি মেয়ে তখন এসে বলে স্যার আপনার গার্লফ্রেন্ডকে ফ্লাওয়ার্স কিনে দিন। মিং তখন তার হাতটি ধরে বলে সে আমার ওয়াইফ, অর্থাৎ এদের এঙ্গেজমেন্টও হয়ে গেছে। মিং এবার সকল ফ্লাওয়ার্স গুলোই বাই করে নেয়। এরপর দুজন ফিরছিল। জি এখানে একা একাই বলে আমি যাকে লাভ করেছিলাম এখন সে আমার।
এই সিনটাও এখানে কাট হয়ে কিছু বছর পরে চলে আসে। এদের এখন একটি বেবিও হয়েছে। টিভিতে গুজিকে নিয়ে একটি নিউজ দেখানো হচ্ছিল। এদের বেবি অ্যান তখন তার খুব প্রশংসা করে। মিং এর এটা তো একদমই ভালো লাগে না, এই কারণে তাড়াতাড়ি করে তাকে ফুডস ফিনিশ করতে বলে। জি এগুলো দেখে স্মাইল করছিল। গুজি এবার টিভিটি অফ করে দেয়। এরপর একটি বিচ পার্টি দেখানো হয়, যেখানে অয়ান আর তার নিউ বয়ফ্রেন্ডও ছিল। অয়ান এতদিন পরে মুভ অন করার সিদ্ধান্ত নিয়েছে। এতে মিং আর জি দুজনে অনেক হ্যাপি হয়। জি তো অয়ানকে অনেক চেয়ারসও করে। একটু পরে এরা বাসায় ছিল। তারা তো নিউ ভ্যাকেশন প্লেস নিয়ে ডিসকাশন করছিল। তখনই জির ভমিটিং ফিল হয়, অর্থাৎ সে হয়তো আবারও প্রেগনেন্ট। এমন একটি সিন দেখেই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।